আপনি রুমে যান না। আপনার বিছানা আছে তো? তোমার মতো নরম বিছানা নেই। আশ্চর্যের ন্যায় তাকালো ফারাহ, মুখ উঠিয়ে তাকালো তাসফিন। ছি। ডানভ্রু উঁচিয়ে নিল তাসফিন। কি বুঝেছি বললে? চুপ মেরে গেল ফারাহ, বাঁকা হাসলো তাসফিন। বলো বলো, কি বুঝলে? কিছু না। তাহলে ঘুমোতে দাও। নাক মুখ কুঁচকে নিল ফারাহ, ছোট্ট করে বলল, আপনি কত ভারী, আমি তো চ্যাপ্টা হয়ে যাব। ওজনে শেখো মিসেস শেখ, সামলাজে আমার সমস্ত ভার তোমাকে বইতে হবে। চোখ টিপল তাসফিন। অবাক নেত্রে চেয়ে রইল ফারাহ। উঠে বসলো তাসফিন, সহসা উঠে গেল ফারাহ। সন্ধানী দৃষ্টিতে নিজের ওড়না খুঁজে চলেছে, অথচ তা যে তাসফিনের হাতের মুঠোয় বন্দি। ওটা দিন। কোনটা? ওর না। না দিলে? নিম্নষ্ট কামড়ে হাসলো তাসফিন। কড়া চোখে তাকালো ফারাহ। না দিলে মাকে ডাকবো। ডাকো, তবে হ্যাঁ, আমার কিন্তু লজ্জা নেই। কিন্তু তুমি যদি বড় লজ্জা পাও তাহলে আমায় কিন্তু দোষ দিতে পারবে না, বলে দিলাম। ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে ফারাহ, প্রতি উত্তরেই কিছু বলল না, চুপ রইল ক্ষণকাল। দিয়ে দিন না। সে এগেইন। এবারেও চুপ করে গেল ফারাহ। ফাজিল আপনি। গা দুলিয়ে হেসে উঠল তাসফিন। সুদর্শন পুরুষ ফারাহ মুগ্ধ নয়নে তাকিয়ে আছে তার পানে। পুরুষ মানুষ বুঝি এত সুন্দর? গাল জুড়ে চাপা দাড়ি, চওড়া বক্ষ, শক্তপোক্ত পুরুষ, সব দিক দিয়েই পারফেক্ট। এই সুদর্শন পুরুষ তার স্বামী। আকস্মাৎ নিজ ভাবনায় লজ্জায় নিমজ্জিত হয় তার অঙ্গ। ঝলমলে আকাশের সৌন্দর্য যেন এক স্বপ্নের মতো রীতিমতো। আকাশে মেঘের লুকোচুরি নেই, সোনালি রোদের আভায় চারপাশে ঝলমল করছে। শিশির বিন্দুতে সূর্যের আলো প্রতিফলিত হচ্ছে, মুক্তোর মতো ঝিকিমিকি করছে। বাতাসে মিষ্টি ঠান্ডা হালকা স্নিগ্ধতা ছড়িয়ে আছে। পাখিরা গুনগুন করে গান গাইছে, যেন তারা নতুন দিনের আনন্দেই মেতে উঠেছে। দূরে স্কুলে যাওয়া শিশু খিলখিল করে হাসি মিলিয়ে যাচ্ছে সকালবেলার স্নিগ্ধ পরিবেশের সাথে। ফুলের বাগানে মৌমাছিরা ব্যস্ত, আর কোকিলের কুহু কুহু ডাক যেন হৃদয়ের এক প্রশান্তির সুর তোলে। ঠিক সেই সময়ই কুলোতেই পুরো একটি পরিবার একত্রে যখন থাকে, তখন আনন্দের আড্ডায় ভরে ওঠে পরিবেশটা। খাবার টেবিলে খাবার সাজিয়ে দিয়েছে শায়লা আহমেদ। জয়নাল আহমেদ এবং সাজ্জাদুল আহমেদ দুজনেই এসেছেন, সঙ্গে এসেছেন বাকিরা। রুবেলা শেখ এবং রেজওয়ান শেখ দুজনেই তাড়া দিলেন। জয়নাল ভাই, অনেকদিন তো হলো, এবার আমাদের ছেলের বউটাকে হাতে তুলে দিন। রেজওয়ান শেখের কথায় শব্দ করে হেসে উঠলেন জয়নাল আহমেদ এবং সাজ্জাদুল আহমেদ দুজনেই। সাজ্জাদুল আহমেদ আওড়ালো, আরে কি যে বলিস রিজওয়ান, ফারাহা তো তাদেরই। জয়নাল আহমেদ একই সঙ্গে বললেন, হ্যাঁ, রিজওয়ান ফারাকে তোমাদের বাড়ির বউ। আরিফা চাপা অভিমান দেখিয়ে বললেন, তারপরেও তো আরিফা আপা মেয়ে দিচ্ছেন না, এটা কি ঠিক? না, একদম ঠিক নয়। রুটিগুলো নিয়ে আস্তে আস্তে আওড়ালো আরিফা আহমেদ। এটা ঠিক নয় কিন্তু আরিফা আহমেদ। শায়লা আপা, আপনি কিছু বলেন। শায়লা আহমেদ ঠোঁট টিপে হাসলেন। জয়নাল আহমেদ এবারে বললেন, না আরিফা, এবার আর অপেক্ষা করানোর প্রয়োজন নেই। সামনে শুক্রবার, তাহলে শুভ কাজটা সেরে ফেলা উচিত। চোখ দুটো চকচক করে উঠল রুবেনা শেখের। তাহলে কি শেষমেশ তার ছেলের বউ নিয়ে যেতে পারবে? সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো তাসফিন। জয়নাল আহমেদ নিজের কাছে চেয়ারে বসালো। এসে এসো এসো, বসো তাসফিন। গুটি গুটি পায়ে নিচে এলো ফারাহ। চোখাচোখি হলো দুজনের। দৃষ্টি আড়াল করে ফারাহ, বাঁকা হাসি ফুটে উঠে ওষ্ঠ পড়ে। খাবার টেবিলে আসলো সবাই। ঝুমুর এসেছে সবই, তার পাশেই খালি চেয়ারে বসেছে। নবীনকে দেখা মাত্রই তেলে বেগুনে জ্বলে উঠল ঝুমুর। ঠোঁট টিপে হাসলো নবীন। খাবারের পর্ব শুরু হলো। খেতে বসেছে একে একে সবাই। স্নেহা বরাবরের মতনই ফারার পাশেই বসেছে। লতিকা খাচ্ছিস? চোখ পাকিয়ে দেখালো ফারাহ, ফিসফিস করে বলল, বান্ধবী ললিতা, চুপচাপ খা, না হলে তোর পাদের কাহিনী আমি একদম কিন্তু ভাইরাল করে দিব। ভাইরাস কি রে? ভাইরাস মানে ভাইরাল। মুখখানি চুপসে আমের আঁটি হয়ে গেল স্নেহার। সামনেই তো তার ক্রাশ সৌহার্দ্য বসে আছে, তাহলে এভাবে ফারাহ তার ইজ্জতের ফালুদা করে দিচ্ছে? দাঁত কটমট করে তাকালো স্নেহা। রাগান্বিত স্বরে ফিসফিস করে বলল, দেখ, আমি কিন্তু মাকে সব বলে দিব। বাঁকা হাসলো ফারাহ। বেশি বাড়াবাড়ি করলে মাইকিং করে আমি বিশ্ববাসীরে তোর পাদের কাহিনী বলবো। বেপাশেই পড়ে গেল স্নেহা। না পারছে শুইতে, না পারছে কিছু বলতে। ফারাহ এবং স্নেহার গুজগুজ ফুসফুস দেখছে কখন থেকে তাসফিন। বিরক্তের ন্যায় কপাল কুঁচকে নেয়। মুখে এত কথা বলছে, হ্যাঁ? তাকে দেখার বদলে চোখাচোখি হয় দুজনের। ডানভ্রু উঁচিয়ে শুধায় তাসফিন। চোখের ভাষা বুঝলো না ফারাহ। হাত দাঁড়িয়ে চুপচাপ খেতে লাগলো সে। রোদে সোনালি আভা, নীরব অলসতা, আরেকটা মিষ্টি প্রশান্তি।
রোদ্দুর তখন ঠিক মাঝ আকাশে, আর চারপাশে সোনালি আলো ছড়িয়ে দিয়েছে। বাতাস হয়তো একটু গরম, কিন্তু তার মাঝেও শান্তি। দুপুরের আকাশ কখনো নীলচে ঝকঝকে, কখনো আবার হালকা সাদা মেঘের চাদরে ঢাকা পড়েছে, কখনো গ্রীষ্মের দুপুরে ঝড়ের আগমন বার্তা দেয় গুমোট হওয়ার বইছে। সাইফুল ফিরছে দুদিনের মধ্যে। ডিরেক্ট কৃষ্ণপুর আসবে সে। বিছানায় শুয়ে আছে নূপুর, সঙ্গে আছে মাহির। ছেলেটা ঘুমাতে চায় না, যাও একটু এখন শুয়েছে। হ্যালো। হ্যাঁ মাই ডিয়ার ওয়াইফ, বলো। সাইফুলের দুষ্টু কথা শুনে হাসলো নূপুর। এখন মনে পড়লো আপনার একটা ওয়াইফ আছে। পরনের কালো স্যুট খুলে পাশে রাখলো সাইফুল। বাড়িটা পুরো খালি, আপাতত সে একাই রয়েছে। তবে কিছুদিনের মধ্যেই কৃষ্ণপুরে যাবে তাসফিন এবং ফারার বিয়ের উপলক্ষে। জি ম্যাম, অবশ্যই মনে আছে। আমার একটা বউ আছে, একটা বাচ্চা আছে। তো সহসা হেসে ফেললো নূপুর। উঠে বসলো বিছানায়, হাত রাখলো মাহিরের মাথায়। কবে আসবে তুমি? সময়টা দেখে নিল সাইফুল। 11টা বাজে সবে। আজকে সে ফিরেছে রাজশাহী থেকে। দুরাত ঘুম হয়নি। এখন দিন 11টা, তাতে একটু হলেও ঘুমাতে হবে। পরশু আসছে কৃষ্ণপুরে। হতাশ হলো নূপুর, কিন্তু কি করার, তাকে তো অবশ্যই সবটা মেনে নিতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে পরশু সময় মতো চলে এসো কিন্তু। সাইফুল ছোট্ট করে বলল। হ্যাঁ। ক্ষণকালের জন্য চলল নীরবতা। নূপুর জিজ্ঞেস করলো, খেয়েছো তুমি? বাইরে থেকে খেয়ে এসেছি, আপাতত এখন ঘুমাবো। ও, তাহলে উঠে খেয়ে নিও। সাইফুল আর কথা বাড়ালো না। নূপুর ফোন রাখতেই উঠে গেল মাহি। চোখ কচলে কচলে তাকালো। এই না, তুই ঘুমা। দাঁত বের করে হাসলো মাহির। চট করে উঠে বাইরে দৌড় দিল। নূপুর উঠে বাইরে গেল। জিপ গাড়িতে বসেছিল তাসফিন। হঠাৎ গিয়ে মামা মামা বলে কোলে উঠে গেল মাহির। আর ঘুম মাত্র 15 মিনিট। কথায় পিঠে বলে উঠল নূপুর। হাসলো তাসফিন, নাক টেনে দিল মাহফিলের। নূপুর এবং তাসফিন পিঠাপিঠি বলতে বলতে। তাসফিন নূপুরের থেকে মাত্র 2 বছরের বড়। নূপুর ভেতরে গেল। তাসফিন মাহিরকে জিপ গাড়ির উপরে টেস্কে বসিয়ে দিল। মামা, ওই যে মামি। আঙ্গুল তুলে সেদিকের পানে ইশারা করে দেখালো মাহির। তার দৃষ্টি অনুসরণ করে তাকালো তাসফিন। হলুদ রঙা কন্যা। প্রথম দেখায় তো হলুদে সুখকে দেখেছে তাসফিন। পায়ের নূপুরটা ছনছন শব্দ তুলেছে। অধর বাঁকানো তাসফিন নিজের দিকে তাকিয়ে লম্বা নিঃশ্বাস ছাড়লো। মাহির গাড়ির উপর থেকে নামার জন্য ছটপট করছে। তাসফিন তাকে নামিয়ে দিল। মাহির দৌড় দিল ফারার দিকে। ভারী ব্যাগটা নিয়ে দাঁড়িয়ে আছে ফারা। হাতের ইশারায় নিজের দিকে ব্যাগটা ছুঁড়ে দিয়ে বলল তাসফিন। ফারা তাই করলো, ব্যাগটা ছুঁড়ে দিল তার দিকে। ক্যাচ করে ফেললো তাসফিন। মৃদু আসলো সে। মাহির চট করে গিয়ে কোলে উঠে বসলো ফারা। গালে ঠোঁট ছোঁয়ালো ছোট্ট করে। হেসে উঠলো খিলখিলিয়ে। বড় মামা, তোমাকে দেইনি, মামিকে দিছি বাপ্পি। গা দুলিয়ে হেসে উঠলো তাসফিন। ফারা পরপর চুমু খেলো মাহিরের। ফের হাসলো মাহির। তাসফিনের উদ্দেশ্যে আওড়ালো, মামা তোমাকে দেইনি। এদিকে ওদিকে তাকালো তাসফিন। এগিয়ে গেল 2 কদম। তাসফিনের কথার অর্থ ধরতে পারেনি ছোট্ট মাহির, অথচ তা ঠিক বুঝতে পেরেছে ফারা। গা শিশির করে উঠল তার। নেত্র পল্লব কেঁপে উঠল ক্ষণে। নিচে নামিয়ে দিল ফারা মাহিরকে। বিনা বাক্য ব্যয়ে চুপচাপ গুটি গুটি পায়ে দালানের ভিতরে চলে গেল মাহির। ফারা যেতে চাইল, অথচ তাসফিন তা হতে দেয়নি। হাতে হাত স্পর্শ করার একটুখানি টেনে সামনে দাঁড় করালো জিপ গাড়ি। নিজেও দাঁড়িয়েছে ফারার সামনে। অধর কোণে ঝুলছে ক্ষীণ হাসিটুকু। নাক কুচকে নেয় ফারা। মুখশ্রী জুড়ে কাঠিন্য ভাব। বুকে হাত গুজে দাঁড়ালো ফারা। এলান দেয় গাড়ির সহিতে। আপনি এত খারাপ, এটা আপনার ডিপার্টমেন্টের লোকজন জানে? হাসলো তাসফিন। এগিয়ে এলো কাছাকাছি। অনামিকা আঙ্গুলে আঙ্গুল ছোঁয়ালো। দৃষ্টি তার গোলগোল চোখের দিকে। চিকন নাকের ডগা ফুলে উঠেছে। অতিরিক্ত শিহরণে ফুসফুস করে নিঃশ্বাস টেনে নিচ্ছে ফারা। গভীর নয়ন বুলিয়ে নিচ্ছে তার আদল পানে। অনুভূতিদের অতল তলিয়ে যাচ্ছে ফারার সর্বাঙ্গ। কান দিয়ে রীতিমতো গরম ধোয়া বের হচ্ছে ফারার। নির্লজ্জ। সেকেন্ড, আপনি দয়া করে সরুন তো। শিশির ভেজা ঘাসের উপরে চিকচিক করে ওঠে। উঠোনের একপাশে একটা পুরনো আম গাছ দাঁড়িয়ে আছে, যার ছায়ায় দাঁড়ানো জিপ গাড়িটা। দালানের পিছন দিকটায় তুলসী গাছ রাখা হয়েছে। আবার পিছনে তুলসী গাছের পরেই খড়ের গাদা এবং গরুর গোয়াল ঘর। হাতের স্লিভ গোটায় তাসফিন। এদিকে সেদিকে তাকালো সে। আকাশ আপাতত এখন পরিষ্কার, তাহলে ম্যাডামের সঙ্গে একটু দুষ্টুমি করাই যাক। শুনতে পেল না বোধ হয় ফারা। কি?
দুপুরের কড়া রোদে চারপাশে ঝলমল করছে, বাতাস ভারী, যেন এক অদৃশ্য অলসতা সবকিছু ঢেকে রেখেছে। রাস্তায় খুব বেশি লোকজন নেই, গাছের পাতাগুলো নীরব, রোদে চকচক করছে। এমন সময় ধুলা উড়িয়ে ছুটে চলেছে একটা জিপ গাড়ি। গাড়িতে বসে আছে তাসফিন শেখ এবং ফারা। গরম বাতাসের মধ্যে তার ইঞ্জিনের গর্জন স্পষ্ট শোনা যাচ্ছে। কালো রঙের টায়ারগুলো পিচের রাস্তায় ঘর্ষণ সৃষ্টি করছে, মাঝে মাঝে ছোট ছোট পাথর ছিটকে যাচ্ছে তার গতির চাপে। সুন্দর ফর্সা আদলে চোখে চশমা পরে পাশে বসে থাকা বাচ্চা বউটা এক হাত দিয়ে জানলা ধরে রেখেছে। রোদ তার মুখে পড়ায় সে মুখ ফিরিয়ে নিচ্ছে বারংবার। জিভের পেছনে ধুলোর কুয়াশা, পেছনে পড়ে থাকা পথ যেন সেই গাড়ির ছুটে যাওয়ার দিকে হাঁ করে তাকিয়ে আছে। দুপুরে নীরবতার মধ্যে একমাত্র সেই জিপের শব্দই যেন প্রাণ এনে দিচ্ছে চারপাশে। গাড়ি কোনো গন্তব্যের দিকে যাচ্ছে নাকি শুধু পথ চলাই তার উদ্দেশ্য কে জানে। ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে ফারা। তাসফিনের অভিব্যক্তি বোঝা দেয়। আমরা কোথায় যাচ্ছি? উত্তর এলো না। দক্ষ হাতে ড্রাইভিং সিটে বসে ড্রাইভ করছে তাসফিন, অন্য হাতে চোখের চশমা সানগ্লাসটা খুলে বুক পকেটে গুজে রাখলো। হানিমুনে যাচ্ছে। বেপাস কথাবার্তা শুনে আহাম্মক বনে গেল ফারা। তাকিয়ে রইল একইভাবে। শব্দ করে হেসে উঠল তাসফিন। মিসেস তাসফিন শেখ, আপনি কি আমার সঙ্গে হানিমুনে যেতে চান না? চুপটি করে বসে রইল ফারা, হাত পা ছাড়িয়ে। কাঁদতে মন চাইল তার। ইস, এটা যদি অন্য কেউ হতো তাহলে সে নাকানি চোবানি খাওয়াতো। কি হলো মিসেস তাসফিন, বলুন, যাবেন না হানিমুনে? রাগলো ফারা, কাটকাট কণ্ঠে বলল। এই লজ্জা করে না আপনার এইসব বলতে? আমি একটা বাচ্চা মেয়ে, আমার সামনে এইসব বলছেন, আল্লাহ ঠাড়া পড়বে আপনার উপর। আমি কিন্তু খুব ধার্মিক, বলে দিচ্ছি, ইমানদার বলতে পারেন। বাই এনি চান্স অভিশাপ দিয়ে দিলে সত্যি সত্যি ঠাড়া পড়বে। সজোরে ব্রেক কষে তাসফিন। দৃষ্টি হলো তার তীক্ষ্ণ, চঞ্চল অধর দুটি স্থির হলো। ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে সে। ভুল জায়গায় ভুল কথাগুলো বলে ফেলা বোধ হয়। কি বললে? মুখাবব জুড়ে গম্ভীর্য ভাব। ফাঁকা ঢোক গিলল ফারা। আমতা আমতা করে বলল, কিছু বলিনি, সত্যি বলছি, মুখ ফসকে বেরিয়ে গেছে। কাঙ্ক্ষিত রমণীকে এভাবে নির্জনে একাকী পেয়ে কি করা উচিত? লেফটেন্যান্টের মাথায় ঘুরছে এক দুষ্টু ইচ্ছেরা, যা ক্ষণে ক্ষণে জেকে বসেছে মস্তিষ্কে। শুকিয়ে আসা ওষ্ঠপুর আলতো করে ভিজিয়ে নিল সে। দৃষ্টি তার সামনের মেয়েটির থুতনিতে থাকা তিলটার দিকে। তাসফিন আশেপাশে দৃষ্টি বুলিয়ে ফিসফিসিয়ে বলল, একটা চুমু খাই। কঠিন আবদার, রাখা বড়ই তার। নিজেকে সংযত করা প্রয়োজন। বাজে পুরুষকে তো মজা দেখাতে হবে। সে যে এই কন্যাকে ফেলে গিয়েছিল সেটার রূঢ় কণ্ঠেই বলল, কখনো না, খারাপ মানুষ, বাজে পুরুষ, আমি বাসে গিয়ে সব বলে দেবো। ব্যথাতুর কণ্ঠে মৃদু স্বরে আর্তনাদ করে উঠে ফারা। লম্বা চুলগুলো টেনে ধরেছে তাসফিন। ক্ষুধিত মুখে আওড়ালো কিছুটা দাঁত চেপিসে। এই, তোর উচিত ছিল না আমাকে ফোন করা? যেহেতু আমার বউ, শেষ আমার বাড়িতে থাকা উচিত ছিল, আমাকে মানানো উচিত ছিল। আমি কি আগে তোর এই পবিত্র নিষ্পাপ মুখ দেখেছে? কি করে জানতাম তুই আমার বউ? হো হো করে কেঁদে উঠল ফারা। ব্যথা পেল মেয়েটা নাকি ভয়ে তাসফিনের আগে গজগজ করে ফের বলল, আমি নির্দন পাষাণ, তাই ফেলে চলে গেছি। কিন্তু তোর দায়িত্ব ছিল বউর সব দায়িত্ব পালন করা, উচিত ছিল ফিরিয়ে আনা। এই, আমার দিকে তাকা। আমি 1 বছর তোকে মিস করে ফেললাম, তোকে দেখাটা মিস করে ফেললাম। ফিরে দে 1 বছর, দীর্ঘ 12টা মাস, মানে বুঝিস, 365 দিন। ও গড, কতগুলো দিন। কান্নারা দলা পাকিয়ে বেরিয়ে আসলো ফারার। দোষটা কি তার? লোকটা এতটা ভয়ঙ্কর? ভয়ে শিউরে উঠে ফারা। রাগে দুঃখে ব্যথিত কণ্ঠে বলল, সব দোষ কি আমার? আপনি চলে গিয়েছিলেন, আমি কি আপনাকে চিনি? আপনি আপনি তো আমাকে দেখেননি পর্যন্ত। তাহলে কি করে আপনার সম্পর্কে জানবো? আমি কি করে অপরিচিত একজনকে ফোন করব? আপনি না খুব খুব খারাপ। আমি আপনাকে বিয়ে। কপলদয়ে লালচে আভায় ছড়িয়ে পড়েছে। বলিষ্ঠ হাতের আঙ্গুলগুলো চেপে ধরেছে তাকে। হিচকি উঠে গেল মেয়েটার। নেক্সট টাইম যদি আর একবার বলা হয় বিয়ে করবো না, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। আই রিপিট, আমার থেকে খারাপ কেউ হবে না। ধুলা উঠিয়ে সামনের দিকে এগিয়ে গেল জিপ গাড়ি। কোনো গন্তব্য ছিল না, তবে এখন গন্তব্য হচ্ছে বাড়ির পথ। চুপচাপ সিটে হেলান দিয়ে বসে আছে ফারা। মাঝে মাঝে হিচকির শব্দ শুনতে পাচ্ছে পাশের যুবকটি। অধর বাঁকিয়ে হাসলো সে। গাড়ি ডান দিকে ঘুরিয়ে বলল, আই উইল ট্রাই টু মেক ইউ ক্রাই অ্যাগেন অ্যান্ড অ্যাগেন, কারণ তোমাকে কাটলে দারুণ লাগে সুখ। থমকালো ফারা। চকিতে দৃষ্টি ঘুরিয়ে তাকালো তাসফিনের মুখ পানে। সে হাসছে চমৎকার সেই হাসি। এভাবে তাকিয়ে থেকো না সুখ, আমি নিশ্চয়ই কিছু করে বসবো। আপনার
আপনার মতো বাজে মানুষ আমি জীবনেও দেখিনি। তাহলে দেখো না, আমি একটাই লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন শেখ, কিন্তু একটাই। নাক কুচকে নিল ফারা, মেজাজ বিগড়ে গেল তার। অশ্রুসিক্ত নয়নে তাকালো আকাশ পানে। আকাশটা বুঝি তার দুঃখেই কাঁদবে। নিকোষ কালো রাত, চারদিকে ভয়াবহ নীরবতার আচ্ছন্ন, গভীর অন্ধকারে ডুবে গেছে পৃথিবী। বাতাসও যেন থমকে গেছে, গাছে পাতাগুলো নড়ছে না। দূরে গাছে বসে থাকা রাতের প্যাঁচার ডাক ভেসে আসছে, যেন এই অন্ধকারেরই সাক্ষী। ধীরে ধীরে রাতের আধার ভাঙতে শুরু করেছে। আকাশের পূর্ব প্রান্তে প্রথম আলো ছুটে উঠল বোধ হয়। কালো মেঘগুলো হালকা গোলাপি আর কমলা রঙে রঙিয়ে ধরেছে। পাখিরা একে একে ডানা ঝাপটাতে শুরু করেছে, তাদের কিচিরমিচির শব্দে প্রাণ ফিরে আসে চারপাশে। সূর্যের প্রথম রশ্মি আকাশে ছড়িয়ে পড়েছে ইতোমধ্যেই। অন্ধকারের চাদর সরে গিয়ে পৃথিবীর আলোর স্পর্শ পেল। গাছের পাতাগুলো যেন প্রাণ ফিরে পায়, শিশির বিন্দু চকচক করে ওঠে। রাতের সেই ভয়ঙ্কর পরিবেশ যেন এখন আর ছিল না। নতুন সকাল শুরু হয় আশার আলো নিয়ে। বাড়ির শুদ্ধ লোক ব্যস্ত হয় কাজে। বিয়েবাড়ি মানেই কাজের হাট বসে। আজকে ফারার আংটি বদল। তাসফিন আর ফারা এই অনুষ্ঠান করতে উঠে পড়ে লেগেছে রুবেনা শেখ। ছেলের বিয়ে বলে কথা, একটা কিছু কমতি দিবেন না তিনি। বাড়ি সাজানো হয়েছে, সে কখন অনুষ্ঠান শুরু হবে বিকেলের দিকে। বিছানায় এতগুলো ড্রেস, শাড়ি, জুয়েলারি রাখা। স্নেহা একের পর এক জুয়েলারি ড্রেস দেখছে। আয়নার সামনে বসে আছে ফারা, ভীষণ মন খারাপ তার। প্রথমে তার ফ্যামিলি ছেড়ে চলে যাবে সেই জন্য, দ্বিতীয়ত তাসফিন বড্ড রাগী, সেটা তো সকালেই দেখেছে সে। মনের মধ্যে এক আকাশসম অভিমান নিয়ে বসে রয়েছে ফারা। লোক গিল্ল ফারা সুপ্ত ভালোবাসাটুকু পরিপূর্ণতা পাবার পূর্বেই তা নিমিষেই কর্পণের ন্যায় উড়ে গেল। ফারহারে, এই দেখ, এই ড্রেসটা আমাকে কত মানাবে তাই না? পাকিস্তানি একটা ড্রেস সামনে ধরে স্নেহা, হলুদ রঙের তা। ভীষণ ভালো লাগছে তাকে, অথচ একবারের জন্য মুখ ফিরায়নি ফারা। অবাক হলো স্নেহা, এগিয়ে গেল ফারার দিকে। কি রে, কি হয়েছে তোর? কিছু না, ছোট করে জবাব দিল ফারা। ভ্রু উঁচিয়ে শোধালো স্নেহা, তাই নাকি? তাহলে এরকম মুখ বাঁকিয়ে রেখেছিস কেন? এই তোর বিয়ে, তোর জন্য এত অনুষ্ঠান, আর তুই নাকি এরকম চুপচাপ? আসলে কারো পদধ্বনির কর্ণ স্পর্শ হলো দুজনের। আয়নার স্পষ্ট ফুটে উঠেছে তাসফিনের মুখাবয়ব। আরে ভাইয়া, আপনি। ভেতরে প্রবেশ করলো তাসফিন, দৃষ্টি তার সামনের কন্যার দিকে। মৃদুস্বরে বলল, আমার কিছু কথা আছে। ঠোঁট টিপে শব্দবিহীন হাসলো স্নেহা। আচ্ছা, আপনারা কথা বলুন, আমি এক্ষুনি আসছি। বাইরের দিকে পা বাড়ায় স্নেহা। যাওয়ার পূর্বে দরজাটা টেনে দিয়ে গেল খানিকটা। দৃষ্টি মিলল দুজনার, তবে তা খানিকের জন্য। নত মস্তিষ্কেই বসে রইল ফারা, বাক্য নেই, অধ দুটো স্থির তার। কিঞ্চিত ভয়ে জেগে ধরেছে তাকে। চুপচাপ রইল সে। পাজোরা এগিয়ে এলো। মেয়েটা আন্দাজ করতে পেরেছে যুবক তার অতীব নিকটে রয়েছে। বসলো পাশে, ছোটখাটো শরীরের মেয়েটির দিকে তাকালো। লিসেন ফারা, এত প্যানিক করার কিছু নেই। আই নো আমি রাগি, বাট তা শুধু ক্ষণিকের জন্য। তুমি চাইলে আমার রাগ পানি করতে পারো, তাও এক মুহূর্তের মধ্যে। ততটা ক্ষমতা তোমার আছে। কপালে পড়ল ভাঁজ। অদ্ভুত নয়নে তাকালো তাসফিন। দৃষ্টি ফেরায় ফারা। এই লোকটার রাগ সে পানি করবে? আপনি রুম থেকে চলে যান, না গেলে লাথি দিয়ে নেটওয়ার্কের বাইরে ফেলে দিব। সশব্দে হেসে উঠল তাসফিন। উঠে দাঁড়ানোর তৎক্ষণাৎ পেছন থেকে হাত সামনে এনে সাপের মতো গলা পেঁচিয়ে ধরে মেয়েটার। কোনো একদিন আধারে ডুবে থাকা রজনীতে একে কি আমার বাহুতলে স্পৃষ্ট হবে, সে খেয়াল রেখো মেয়ে। তার জন্য শক্তির প্রয়োজন তোমার। এখন এই লাথিতে শক্তি অবচয় না করে সঞ্চয় করে রাখো। লজ্জায় রাঙা হলো মুখশ্রী। ধুকপুক শব্দটি প্রগাঢ় হলো। ফের দৃষ্টি এলো নত ফারার, তবে কমল না তার রাগ। সন্ধ্যার আকাশে তখন নরম বেগুনি আর কমলা রঙের খেলা। সূর্য অস্ত যাচ্ছিল ধীরে ধীরে। বাতাসে একটা মিষ্টি ঠান্ডা ভাব। হালকা দুলে দেওয়া ফেরি লাইটসগুলো যেন পুরো পরিবেশকে এক মোহময় আবরণে ঢেকে দিচ্ছে। চারপাশে ছোট ছোট দ্বীপ জ্বলছে। মোমবাতির আলোয় চিকচিক করছে সাজানো টেবিলগুলো। গাছের পাতার ফাঁক দিয়ে চলচল করছে রঙিন লাইট, যেন তারারাও আজ এই আনন্দে যোগ দিয়েছে। একপাশে ছোট্ট এক মঞ্চ, ফুলের তোড়ায় সাজানো। সেখানে বরকনে বসবে। অতিথিরা হাসি মুখে এসে শুভেচ্ছা জানাচ্ছে। কেউ কেউ ছবি তুলতেই ব্যস্ত, আর বাচ্চারা দৌড়ে বেড়াচ্ছে আনন্দে। হালকা মিউজিক বাজছে, রোম্যান্টিক কিন্তু শান্ত একটা সুর, যা পুরো পরিবেশকে আরও স্বপ্নীল করে তুলেছে। খাবারের টেবিল থেকে ভেসে আসছে সুগন্ধি, যেন সন্ধ্যার আবেশে আরেকটু উষ্ণতা যোগ করেছে। আংটি বদল অনুষ্ঠান শুরু হবে কিয়ৎক্ষণের মধ্যেই। কালো রঙের কুর্তা জড়িয়েছে তাসফিন।
সৌহার্দ্য একই রকমের কুর্তা পরেছে, তবে নিচের দিকটা একটু ভিন্ন। মাহির এদিকে সেদিকে দৌড়াদৌড়ি করতেই ব্যস্ত, তার পিছু পিছু ছুটে চলেছে ঝুমুর। মাহির দাঁড়া, এই মাহির। খালামণির কথা শুনতে নাড়াচ্ছে, চট করে গিয়ে কোলে উঠে গেল নবীনের। হেই নবাব, দৌড়াচ্ছ কেন? নবাব ডাকটা ভালো লেগেছে তার, খিলখিলিয়ে হেসে উঠল মাহির। খালামণি। আঙুল উঁচিয়ে দেখলো মাহির সামনের দিকে, সেদিকে তাকালেও নবীন। ঝুমুর দাঁড়িয়ে আছে, বাদামি রঙের লং ড্রেস পরেছে মেয়েটা, অমায়িক লাগছে তাকে। এই মাহিরের বাচ্চা, নেমে আয় বলছি। নেমে গেল মাহির, এবার ছুটে নবীনের পিছনের দিকে গেল। হাহা করে হেসে উঠল নবীন, কারণ ব্যতীত হাসার বিরক্ত হলো ঝুমুর। পাগলের মতো হাসছেন কেন? থেমে গেল নবীন, এত বড় অপমান। আসলে কি বলতো, সামনে যদি এত বড় পাগলি থাকে তাহলে না হেসে উপায় আছে? ডিরেক্ট পাগলামি বলে সম্বোধন করছে ঝুমুরকে, সরি পাগলি বলে সম্বোধন করছে ঝুমুরকে। অবাক নেত্রে চেয়ে রইল ক্ষণ কালের জন্য। ঝুমুর তেতে উঠল সে। তোমার তো সাহস কম না, আমাকে পাগলি বলো? তোমার তো সাহস কম, আমাকে পাগল বলো? চুপ করে গেল ঝুমুর। মেজাজ খারাপ করতে চাচ্ছে না সে, আপাতত অনুষ্ঠান কোনো রকমের ঝামেলা করতে চায় না সে। চুপচাপ স্থান ত্যাগ করলো। নবীন মনে মনে কুটিল হাসলো, মজা পেয়েছে সে। অপেক্ষা করছে তাসফিন, এত অপেক্ষা। সে অপেক্ষা করার মানুষ নয়, তবে ফারার বেলায় সে ধৈর্যশীল। আপাতত বউকে বাড়িতে নিতে হবে তাকে। হালকা মেরুন রঙের লং গোল জামা পরেছে ফারা, নিচের দিকটা সোনার তরীর কাজ করা। বড় করে পেছন থেকে হাত গলিয়ে ঘোমটা টেনে দেওয়া হয়েছে কপাল পর্যন্ত। হালকা মেকআপ, হাত ভর্তি চুড়ি, পায়ে নর্মাল জুতা। স্নেহা এবং নূপুর তাকে নিয়ে দোতলা থেকে নেমে এলো। বুকের ধুকপুক শব্দ শুনতে পাচ্ছে কি তাসফিন? হয়তো শুনতে পাচ্ছে, তাই তো বুকের কাজটায় হাতটা চেপে ধরেছে। এলোমেলো হলো তার দৃষ্টি, মস্তিষ্ক প্রায় কাজ করা বন্ধই করে দিয়েছে। ভেতর শুকিয়ে কাঠ, ভেতরের সুপ্ত ইচ্ছে বেরিয়ে আসতে চাইছে প্রকাশ্যে। চোখাচোখি হয় দুজনার আঁখি মিলে। আচ্ছা মিলে কি অদ্ভুত। তীব্র বুক ধরফড়িয়ে নিয়ে নিচে এলো ফারা। তাসফিনকে চেনে, লোকটা তার স্বামী, কিন্তু তার সহিতে ঘর হয়নি এখনো। তার রাগ অভিমান ভয়ঙ্কর। তাকে আদৌ সামলাতে পারবে ফারা? শুভক্ষণ ঘনিয়ে এলো অতি দ্রুত। পাশের পুরুষটিকে আবারও পাবে ফারা। চাপা স্বরেই বলল, ইউ আর লুকিং সো প্রিটি সুখ। চোখেতে দৃষ্টি ঘুরিয়ে তাকায় ফারা। অধর কোণে ঝুলছে তাসফিনের দুষ্টু দুর্বোধ্য হাসিটা। মিসেস শেখ, কাল রাত থেকে আপনি তাসফিন শেখের নামে বন্দী হবেন নিশ্চিতভাবে। সম্পর্ক মানে অনেকগুলো দায়িত্ব, মা বাবা ভাই বোন স্বামী নামক একজন ব্যক্তি সহ ব্যক্তিগত পুরুষ। নতুন একটি পরিবার, একটি বিয়ের দ্বারা তৈরি হয় অনেকগুলো সম্পর্ক। অমায়িক আঙুলের কোমল স্পর্শ পেয়ে ভাবনার ছেদ পড়ল। আঙুল ছুঁয়েছে তাসফিন, পরিয়ে দিয়েছে নিজের নামে ডায়মন্ডের রিংটা। অতঃপর তার দিকে এগিয়ে দিল আরও একটি রিং। ফারা নির্দ্বিধায় তা পরিয়ে দিল তাসফিনের আঙুলে। আঁকি মিলল দুজনার। অনুভূতির অদল বদল হলো কিনা তা জানা নেই, তবে লজ্জার আড়ষ্ট হলো ফারা। দৃষ্টি ঘুরিয়ে সামনের দিকে তাকালো। আনন্দে ভরে ওঠে চারিপাশ। রুবেনা শেখ আনন্দে আত্মহারা রীতিমতো। ছেলে বউ নিয়ে যেতে পারবে অবশেষে। স্নিগ্ধ বিকেল। সারাদিনের কোলাহল ধীরে ধীরে স্মিত হয়ে আসে, আর প্রকৃতি যেন এক নতুন রঙে সেজে উঠেছে। আকাশের নরম রোদ সোনালি আভার চারপাশ রঙিয়ে তুলেছে। লালচে কমলা আলোয় রঙিন হয়ে উঠেছে দিগন্ত। গাছের পাতাগুলো হালকা বাতাসে দুলতে লাগলো। পাখিরা নিড়ে ফেরার প্রস্তুতি নিতে শুরু করে। বিকেল মানেই খোলা মাঠে শিশুরা খেলায় মেতে ওঠে। নদীর ধারে জেলেদের মাছ ধরা, আর গাছতলায় বয়স্কদের গল্পের আসর ক্লান্ত দিনের শেষে একটু স্বস্তির পরশ বয়ে আনে। রুমে বসে আছে ফারা। সন্ধ্যাবেলায় গায়ে হলুদ পরপর অনুষ্ঠানগুলোর জন্য বেগ পোহাতে হচ্ছে তাকে। তার উপর দিয়ে যে কি যাচ্ছে একমাত্র সেই জানে। পরনে বাদামি রঙের সালোয়ার স্যুট, এটা নিয়ে গেছে নূপুর। রুবেনা শেখ সব কিছুই ছেলের বইয়ের জন্য নিজে পছন্দ করে এনেছেন। অন্ধকারে ডুবে আছে রুম, কারেন্ট গেল সবে। তার উপরে ওড়না খুঁজে পাচ্ছে না ফারা। আকস্মাৎ অনুভব করলো দরজাগুলোর ভিতরে কেউ প্রবেশ করেছে। কে? মৃদুস্বরে জিজ্ঞেস করছে ফারা। অবয়বটা কাছাকাছি এগিয়ে এসে জড়িয়ে ধরে তাকে। আটকে ওঠে ফারা। স্পর্শটা বড্ড অচেনা লাগলো তার নিকটে। কই তাসফিন তো এইভাবে ছয় না। তার স্পর্শকে খুব করে চেনা ফারায়। কে আপনি? ছাড়ুন আমায়। কারেন্ট চলে এলো। ফারা ঘুরে দাঁড়ালো তৎক্ষণাৎ। ফর্সা লোকটা দাঁড়িয়ে আছে। ফারা কি তাকে চেনে? না, তাকে তো চেনে না। ব্যস্ত হয়ে ওঠে সাইফুল। ব্যস্ত কণ্ঠেই বলল, আমাকে ক্ষমা করে দাও ফারা।
আমি ভেবেছিলাম তুমি তুমি নূপুরকে সারপ্রাইজ দিতে এসে। কথা আটকায় সাইফুল। প্রতি উত্তরে কি বলা যায় খুঁজে পায় না ফারা। শুকনো ঢোক গেল সেই স্পর্শটা মোটেও পছন্দ হয়নি তার। তবে সাইফুল যে বলেছে তিনি ভুল করেছেন। আমাকে ক্ষমা করো ফারা, আমি দুঃখিত। নিচ থেকে ভেসে এলো নূপুরের কণ্ঠস্বর। সাইফুল অপেক্ষা করল না, ছুটে গেল সেই দিকে। আকাশে রং হারানো সূর্যের শেষ আলো, হালকা সোনালি আভা মিশে গেছে ধূসর মেঘের সাথে। বাতাসে এক ধরনের নিস্তব্ধতা, যেন সমস্ত শহর আছে আজ ক্লান্ত। জানালার একপাশে গুটিসুটি হয়ে বসে আছে ফারা। মাথার চুল এলোমেলো, হয়তো বাতাসের ছোঁয়ায়, হয়তো দিনের ক্লান্তি জমে আছে সেই দিকে সেখানে। দুই হাত একসাথে জড়িয়ে রেখেছে কোলে, আঙুলগুলো মাঝে মাঝে কাঁপছে অজান্তে। চোখের কোণে শুকিয়ে আসা কান্নার দাগ, দৃষ্টি হারিয়ে গেছে দূরের কোনো শূন্যতায়। জীবন তাকে এমন এক বাগে এনে দাঁড় করিয়েছে যেখানে সবকিছুই অর্থহীন মনে হচ্ছে। বাতাসে একটানা শিশিরের শব্দ, যেন প্রকৃতিও তার বিষণ্ণতার সাক্ষী। কেউ তাকে ডাকছে না, কেউ তার কাছে এসে বলছে না এই বিকেলে, বসছে না। এই একাকিত্বই তার সঙ্গী হয়ে বসে আছে নিঃশব্দে। হো হো করে শব্দ করে কেঁদে উঠল সে। হঠাৎ করে নিজেকে বড্ড অপবিত্র বলে মনে হচ্ছে তার। কই, তাসফিন ছুড়ে তো এমন লাগে না। স্নেহা এসে ডেকে গেছে তাকে, অথচ দরজা খুলেনি মেয়েটা। অস্থির পায়ে এদিকে সেদিকে করছে স্নেহা। স্নেহাকে অস্থির দেখে দূর হতে এগিয়ে এলো তাসফিন। কি হয়েছে স্নেহা, অস্থির দেখাচ্ছে? আমতা আমতা করছে স্নেহা। সে বড্ড ভয় পায় তাসফিনকে। আসলে তুমি কি আমাকে কোনো কারণবশত ভয় পাচ্ছ? দেখো, কিছু হয়ে থাকলে আমাকে বলো। আসলে ভাইয়া, ওই ফারানা কখন থেকে রুমে বসে আছে, দরজা খুলছেই না। চিন্তিত হলো তাসফিন। ব্যতিব্যস্ত হয়ে দ্রুত পায়ে দুতলায় গেল। কি হলো তার বউটার? এমনিতে তো টোটো করে ঘুরে বেড়ায়, আজকে কি হয়েছে? দরজার কাছে এসে ধাক্কা দিতেই খুলে গেল তা। ফারা চোখে থেকে ঘাড় ফিরিয়ে তাকালো ফারা, দৃষ্টি তার ঝাপসা। লেফটেন্যান্ট সাহেব, আমায় জড়িয়ে ধরুন প্লিজ। তাসফিন থমকালো, চমকালো বটে। ফারা কি বলছে তাকে জড়িয়ে ধরতে? ভাবনাটুকু সাইডে রেখে এগিয়ে গিয়ে আলতো করে জড়িয়ে ধরে শীর্ণ বদনখানি পক্ষপৃষ্ঠে মিলিয়ে নেয়। মুহূর্তের মধ্যেই হো হো করে কেঁদে উঠল ফারা। হেঁচকে উঠে গেল তার, জড়ানো কণ্ঠে বলল, ভালো করে ধরুন না, এমনভাবে ধরুন আপনার স্পর্শ ছাড়া যেন আর কারো স্পর্শ যাতে না থাকে। বকে ব্যথা হয় তাসফিনের, কাঁপছে কণ্ঠনালী। সুখ, কি হচ্ছে তোমার? আমাকে বলো। আমি আপনার ছোঁয়া চাইছি লেফটেন্যান্ট সাহেব, ছুঁয়ে দিন না আমায়। ফারা অভিব্যক্তি বুঝতে পারছে তাসফিন, তবে সে নিশ্চিত কিছু হয়েছে যা ফারার সত্তা নাড়িয়ে দিয়েছে। জড়িয়ে ধরে তাসফিন তুলে নেয় পাজাকুলা করে, আলগুছে শুয়ে দেয় বিছানায়, ফেরেলো ওপরে। নিচের বক্ষপৃষ্ঠে পিষ্ট করলো মেয়েটাকে, জড়িয়ে নেয় বাহুডোরে। সন্ধ্যা নেমে এলে আকাশ লাল কমলা আভা ছড়িয়ে পড়েছে। বাতাসে রয়েছে এক ধরনের মিষ্টি শীতলতা। চারপাশে কোলাহল ধীরে ধীরে স্মিত হয়ে এসেছে। দূর থেকে ভেসে আসে আজানের সুর। পাশের গাছ থেকে টুকটাক করে পাতা ঝরে পড়ছে। রাস্তার ল্যাম্পপোস্টগুলো একে একে জ্বলে উঠছে, আর নরম আলোয় চারপাশের পরিবেশ হয়ে উঠেছে মোহনীয়। সামনের বারান্দায় টিমটিম করে জ্বলছে হলুদ আলো। হলুদ সন্ধ্যা, গায়ে হলুদের দিন। ফারা নামক মেয়েটাকে দেখে যেন মনে হয় ও নিজেই একটা হলুদ রঙের ফুল। চারপাশে আলো ভরে রেখেছে ওর উজ্জ্বল হাসিটা। গাঢ় হলুদের শাড়িতে খোপায় গুজে রাখা গাঁদা আর রজনীগন্ধার মালায়, কপালে ছোট্ট টিপ আর হাতে মেহেদির নকশায় সে একেবারেই যেন বসন্তের রানী। পরিবারের সবার হাসি আনন্দের বাড়িটা মুখরিত। গানের তালে তালে সবার নাচ, খিলখিলিয়ে হাসির শব্দ, আর মেয়েটার উপরে একে একে হলুদ মাখিয়ে দিচ্ছে তার আপনজনেরা। কেউ গালে আলতো করে হলুদ ছুঁয়ে দিচ্ছে, কেউ হাতে, কেউ বা পায়ে। হলুদের গন্ধে, ফুলের সৌরভে আর কাঁচা চন্দনের শীতলতায় সে মুহূর্ত যেন জাদুর মতো। চারপাশে ঝুলছে রঙিন পর্দা আর ছোট ছোট আলোকবাতির ঝলক। মাটিতে বিছানো গোলাপ, গাঁদা আর বেলির পাপড়ি, সব কিছু মিলিয়ে এক স্বপ্নময় পরিবেশ। বন্ধু বান্ধবীরা ওকে ঘিরে বসে মজার গল্পে মেতে উঠেছে। কেউ কেউ মেহেদি আঁকছে হাতে, কেউ বা কোণের জন্য গানের লিরিক্স ঠিক করছে। ফারা কি খানিকটা লজ্জায় নত হয়ে করে রেখেছে মস্তক। হলুদ রাঙা ফতুয়া পড়েছে তাসফিন, বন্ধুমহল এসেছে তার, আড্ডায় মত্ত হয়েছে সে। লেফটেন্যান্ট কমান্ডার রায়ান কাঁধে হাত রাখলো তার। ব্রো, ফাইনালি বিয়েটা করেই ফেলেছিস। নিম্নষ্ট কামড়ে হাসলো তাসফিন। আকস্মিক সুরেজ ব্যস্ত কণ্ঠ বলল,
ভাই ভাই, এটা কথা মনে রাখিস, ভাবি কিন্তু আমাদের ছোট, হ্যাঁ? সেটা ভুলে গিয়ে নিজের শক্তি দেখতে যাস না। কপাল কুঁচকে এলো তাসফিনের, দাঁত পিষে বলে, আবে শালা চুপ কর, আগে নিজের অতীত মনে কর। ভাবিকে হসপিটাল পাঠিয়েছিলে, ভুলে গেছিস? মাঝখানে চুপসে গেল সুয়েজের, হো হো করে হেসে উঠল রায়ান, মনসুর আর তাসফিন। ব্যথিত কণ্ঠে বলে উঠল মনসুর, কপালটা কি আমার ফুটো, একটা বিয়া হইল না। তাসফিন, তোর একটা শালিকে আমাকে দিয়ে দে ভাই। সহসা হেসে ফেলল রায়ান। হ্যাঁ তাসফিন, আমাদের মনসুরের একটা ব্যবস্থা করে দে। শালিকে বলতে স্নেহা ব্যতীত আর কেউ নেই, আরও তো ছোট মানুষ, তুই সামলাতে পারবি না। ভাবলেশীন জবাব তাসফিনের। মন ভেঙে গেল মনসুরের। শয়তান ছেলে, তুই জানিস আমি সামলাতে পারবো কিনা? তাসফিন বাঁকা হাসলো, এগিয়ে গিয়ে মনসুরের কানে কি যেন একটা বলল। থতমত খেয়ে গেল মনসুর, ভ্রু কুচকে নেয় বাকিরা। রায়ান প্রতিবাদ করল, এই কি বললি তুই? ওকে তাপসিন, আমাদের বল। সুয়েজ একই টোনে বলল, হ্যাঁ হ্যাঁ, আমাদের বল। তাসফিন এমন কিছু বলল যা শুনে উপস্থিত সবাই থমকে গেল। লজ্জায় হা হয়ে গেল মনসুর। সুয়েজ বিস্ময় নিয়ে বলল, ভাই তুই যে এত নির্লজ্জ, এটা কি ভাবি জানে? পিছলে হাসে তাসফিন। সুয়েজ ফের বলল, ভাই বিবাহিত হয়েও কখনো এটা করার কথা ভাবিনি, আর না বউকে বলেছি। আর তুই কি না? রায়ান ফট করে বলল, তাসফিন হচ্ছে আসলে খেলোয়াড় ব্রো। মনসুর হতাশ, কিছুই বলার নেই তার। কষ্টে বুকটা ফেটে যাচ্ছে তার। বেশ ভার নিয়ে চুলগুলোকে ব্যাকব্রাশ করলো তাসফিন। পাশ কাটিয়ে চলে গেল স্টেজের দিকে। যেতে যেতে আওড়ালো, তাসফিন শেখ একটাই, এক পিস কিন্তু। হলো তো সম্পূর্ণ হলো সবে। ঝুমুর নিজ দায়িত্বে ফারাকে নিয়ে রুমের দিকে অগ্রসর হয়। চুপচাপ হাঁটছে ফারা। ঝুমুর অনেকক্ষণ ধরে কিছু একটা বলতে গিয়েও পারছে না। আইঢা করে অবশেষে সে বলেই ফেলল, আচ্ছা, তুমি তো এত ছোট, মাত্র 17 বছর বয়স, সবে কলেজে উঠেছো, তাহলে কেন বিয়ে করছো? আমার ভাইকে কেন? সে তো তোমার থেকে বড়, একটু না অনেকটাই বড়। ঝুমুরের কথার উত্তরে কিছু বলতে পারছে না ফারা। ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে সে। বলবেই বা কি? আচ্ছা সত্যি তো, সে কেন বিয়ে করেছে? মানলাম যখন ফ্যামিলি বলেছিল 1 বছর আগে বিয়ে করতে, তখন না হয় তুমি একটু বেশি ছোট ছিলে, কিন্তু এখন তুমি তো মডার্ন যুগের মেয়ে, তাহলে কেন বিয়ে করছো? এদিকে সেদিকে তাকাচ্ছে ফারা। ঝুমুর এত কঠোর কেন? তার ব্যবহারগুলো কঠিন মনে হচ্ছে, প্রশ্নগুলো তার চেয়েও কঠিন। কি হলো, উত্তর দাও। কেন করছো বিয়ে? উত্তর দিবে কি না? ফ্যাচফ্যাচ করে কেঁদে দিল ফারা। আহাম্মক বনে গেল ঝুমুর। এই তুমি কাঁদছো কেন? আরে থামো। থামাতে ব্যর্থ ঝুমুর। সে তো একটু মজা করতেই চেয়েছিল বাচ্চা ভাবির সঙ্গে, অথচ মেয়েটা এতটাই বাচ্চা যে এই সামান্য ব্যাপারে কেঁদে দিয়েছে। আগমন ঘটে তাসফিনের। সিঁড়ি বেয়ে এগিয়ে এলো সে। কি হয়েছে? দৃষ্টি গেল ফারার দিকে। মেয়েটা নাক টানছে, টপটপ করে অশ্রু গড়িয়ে পড়ছে। আখিদয়ে ছোট এলো তাসফিনের। চোয়াল হয় শক্ত। ঝুমুরকে উদ্দেশ্য করে শুধালো, কি হয়েছে ওর? এভাবে কাঁদছে কেন? দাঁত বের করে হেসে ফেলল ঝুমুর। তোমার বাচ্চা বউকে কিছু প্রশ্ন করেছিলাম, বেচারি আমার ভয়ে কেঁদে দিয়েছে। সহসা হেসে ফেলল তাসফিন। বোন তার দুষ্টু, বরাবরই এমনভাবে কথা বলবে, মাঝে মাঝে বড়রাও কনফিউজড হবে। এভাবেই হলো তাদের নাবালিকা বউটা। তুই কি ভালো হবে না ঝুমুর? মুখ বাঁকালো ঝুমুর। ওকে ভাইয়া, আমি আর কিছু বলছি না। বাই দ্য ওয়ে, ছোট ভাবি শোনো, আমি তো জাস্ট মজা করছিলাম। আচ্ছা ভাইয়া, তুমি তোমার বউকে রুমে দিয়ে এসো। পা বাড়ায় ঝুমুর, তৎক্ষণাৎ থেমে ফেরে। পিছন ঘুরে তাসফিনের উদ্দেশ্যে আওড়ালো, আর হ্যাঁ, রুমেই দিয়ে এসো, উল্টো পাল্টা কিছু করো না আবার। কপাল মৃদু কুচকে নেয় তাসফিন। ওই তুই দাঁড়া। ঝুমুরকে আর পাইকে সে গুটি গুটি পায়ে স্থান ত্যাগ করলো। বড় ভাই মানেই আবদারের জায়গা। বাবা কোনো কিছুতেই না করলে ভাই বা বোন আছে তো তার। আনন্দে নাচতে নাচতে চলে গেল ঝুমুর। ঝুমুর যাওয়া মাত্রই সম্পূর্ণ দৃষ্টি নিবদ্ধ হলো ফারার আদলে। মেয়েটার লাজুক অবস্থা, কেঁদে কেটে একাকার অবস্থা। বিরক্ত হলো তাসফিন। টেনে ধরে তার চুলের একাংশ ব্যথিত কণ্ঠে চেঁচায় ফারা, আমি ব্যথা পাচ্ছি লেফটেন্যান্ট সাহেব। পাওয়াই উচিত। এমন ছেচকাতনে কেন তুমি?
কথায় কথায় কাঁদে। চিকন নাকের ডগা ফুলে উঠে ফারার। রাগলো বোধ হয় সে। গটগট শব্দ করে রুমের দিকে অগ্রসর হয়। পিছু নেয় তাসফিন। প্রেয়সীর অভিমান তো কমাতে হবে। মন আঙ্গিনায় অভিমানের পা তৈরি হয়েছে। তীব্র বুক ধরফরানি নিয়ে এগিয়ে গেল সেই দিক পানে। শয়তান কমান্ডার, 1 নাম্বার দুষ্টু, তাকে যখন তখন বকছে। এই লোকটাকে তো লাথি দিয়ে নেটওয়ার্কের বাইরে ফেলে দেওয়া উচিত। না না, মঙ্গল গ্রহে পাঠানো উচিত, যাতে এলিয়নের কাছ থেকে শিখে আসতে পারে কিভাবে বউকে আদর করতে হয়। কথাগুলো রয়ে গেল কণ্ঠনালীতে, বক্ত করেনি একটি শব্দ। ওই দাঁড়াও, আসবেন না আমার পিছু পিছু। ফাজিল লেফটেন্যান্ট কমান্ডার, আপনার সঙ্গে আমার সব সম্পর্কের দি এন্ড। হেসে ফেলল তাসফিন। এটা কোনো কথা? বউকে বড় করতে হবে তার। দাঁড়াতে বলছে। নাক টানে ফারা কান্নারত স্বরে বলল, আমি আম্মাকে ডাকবো, চান আপনি? টুক করে রুমে ঢুকে গেল। দরজা আটকানোর চেষ্টা করে ব্যর্থ হয় সে। প্রবেশ করল তাসফিন। অধর পিঠে দেখা দিল দুষ্টু হাসি। আপ তোমারে ক্যা হোগি বেব? দুষ্টুমির সহিত বলল তাসফিন। রাগ লাগছে ফারার। লোকটা মজা নিচ্ছে তার। থাকবে না সে রুমে, তাই বেরিয়ে যেতে নিল বাইরে। তবে তা সম্ভব হলো কই? কোনো টান পড়ল, আটকে পড়ে বাঁধনে। কক্ষটি কটকটে অন্ধকারে নিমজ্জিত। শুধু জানালার ফাঁক খুলে আসা চাঁদের আবছা আলো মেঝেতে সোনালি রেখা এঁকে দিয়েছে। বাতাসে এক ধরনের নরম উষ্ণতা, যেন নিঃশ্বাস আর হৃদস্পন্দনের সুর মিলেমিশে এক অভূতপূর্ণ সঙ্গীত রচনা করছে। একজোড়া মানব মানবী একে অপরের খুব কাছাকাছি আলিঙ্গনে আবদ্ধ। আরও এগিয়ে এলো পরস্পরের খুব কাছে। ছায়ার আড়ালে তাদের মুখ স্পষ্ট নয়, কিন্তু অনুভূতির ভাষা এতটাই গভীর যে আলো দৃশ্যের প্রয়োজন পড়ে না। ফারা নামক মেয়েটি মৃদু কাঁপছে, হয়তো শীত, তা বোধ হয় আবেগের তোলা। তাসফিন ধীর লয়ে তার আঙ্গুলে আঙুল জড়িয়ে ধরে। নিঃশব্দ মুহূর্তের মাঝেও এক ধরনের গুঞ্জন হৃদয়ের কথা হৃদয় বোঝে। ফারার মাথা তাসফিনের কাঁধে হেলে পড়ে। চোখ বুঝে সে অনুভব করে তার হৃদস্পন্দন। তাসফিন তার চুলে আলতো ছোঁয়া দেয়, যেন অন্ধকারের মধ্যেও মায়ার আলো ছড়িয়ে দিতে চায়। তাসফিন নড়ে উঠে স্পর্শ করে গালে গাল। হলুদ রাঙা কপল আরও হলদেটে আবরণ রাঙিয়ে তুলেছে তার। হলুদ রঙে রাঙিয়ে দিলাম, তোমার স্পর্শে সোনালি সন্ধ্যায় সাজিয়ে নিলাম। ভালোবেসে বন্দি বানালাম, তরঙ্গে তোমার ছোঁয়া পেলাম। ঝিঝিরি বৃষ্টি নরম আর কোমল। আকাশ থেকে আছে মেঘে। হালকা ঠান্ডা বাতাস বইছে চারপাশে। ছোট ছোট ফোঁটা মাটিতে পড়ে এক ধরনের স্নিগ্ধ শব্দ তুলছে টুপটাপ টুপটাপ। গাছের পাতা ভিজে উজ্জ্বল হয়ে উঠেছে। পথঘাট সিক্ত হয়ে চিকচিক করছে। দূরে কোথাও একলা পাখি ডানা ঝাপটাচ্ছে। গাছের পাতার ফাঁকে ফোঁটা ফোঁটা জল জমে মুক্তোর মতো ঝলমল করছে। বৃষ্টির স্পর্শে মাটির গন্ধ আরও তীব্র হয়ে উঠেছে, যেন মন ভরে ওঠে এক অদ্ভুত প্রশান্তিতে। মিটামিটা বৃষ্টি বাতাসে প্রাণ ভরে নিঃশ্বাস টেনে নেয় তাসফিন। ল্যাপটপ হাতে এগিয়ে গিয়ে বিছানায় বসলো। আপাতত মেইলগুলো চেক করতে হবে তাকে। নাইদের অনেকগুলো মেইল এসেছে এবং এমনকি অ্যাডমিনিস্ট্রেশন বিভাগ থেকে অফিসিয়ালি মেইল পাঠানো হয়েছে। সেখানে স্পষ্টভাবে জানানো হয়েছে তাকে ফিরতে হবে। তাসফিন কিছুদিন পূর্বেই আরও কিছুদিন ছুটির জন্য লিভ অ্যাপ্লিকেশন জমা পাঠিয়েছিল, কিন্তু নেভাল হেডকোয়ার্টার থেকে ছুটিটা বাতিল করা হয়েছে। তাকে যথাসম্ভব 2 দিনের মধ্যেই ডিউটিতে জয়েন করতে হবে। কাল তার বিয়ে, ফিরতে হবে রাতের দিকে। তার মানে তার হাতে 2 দিন আছে। পুরো 1 দিন চলে যাবে এসব বিয়ে এবং বাড়িতে ফেরার ঝামেলায়। পরের মাত্র 1টি দিন পাবে ফারার সঙ্গে সময় কাটানোর। পরপর রাতটাই তাকে ব্যাক করতে হবে। ল্যাপটপের শাটার অফ করে উঠে গেল তাসফিন। এগিয়ে গেল জানালার কাছে। বিরক্ত সে, বড্ড বিরক্ত। আচ্ছা, এই মুহূর্তে যদি সে ফারার কাছে যায় তাহলে কি অন্যায় হবে? কিসের অন্যায়? তার স্ত্রী সে, অধিকার তো আছেই। বাতাসে জানালার কাছে লাগানো সফেদ পর্দাগুলো এলোমেলোভাবে উড়ছে। লাইট জ্বালিয়ে বিছানার দিকে এগিয়ে গেল ফারা। হাত ভর্তি মেহেদি লাগানো তার। বিয়ের মেহেদি যে খুব শখ করেই আঁকা। কোথাও একটা লুকোনো রয়েছে তাসফিনের নামের অক্ষর, যা খুঁজে বের করবে সেই পুরুষ। এলোমেলো করে রাখা বিছানার উপরে বিয়ের লেহেঙ্গা, জুয়েলারি, সবকিছু। কাল সকাল সকাল পার্লার থেকে লোক আসবে তাকে সাজাতে, তাই তো আগে থেকেই স্নেহা নূপুর এগুলো বের করে রেখেছে। দরজায় টোকা পড়ল।
ষষ্ঠ ইন্দ্রিয় সজাগ হয় ফারার। এখন কি এসেছে? গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে দরজা খুলে দিল সে। ভেতরে প্রবেশ করে তাসফিন। চমকায় ফারা, লজ্জিত হয় খানিকটা। দু হাত পকেটে গুজে টান টান হয়ে দাঁড়ালো তাসফিন, দৃষ্টি তার সামনের মেয়েটির থুতনিতে। কারো তিনটা চুম্বকের ন্যায় টানছে তাকে। এদিকে সেদিকে তাকিয়ে নিঃশ্বাস ছাড়লো সে। এগিয়ে গেল আলগোছে, হাতে স্পর্শ করে ফারার। কথা আছে। বারান্দায় গেল ফারার সহিত তাসফিন। দেয়াল ঘেঁষে বসলো নিচে। অবাক নেত্রে চেয়ে রইল ফারা। হাত টেনে নিজের কাছে বসায় তাকে। ফারা চুপচাপ বাধ্য বালিকার ন্যায় বসলো। আইঢাই করে শুধালো, কিছু বলবেন? ভালো লাগছে না। আকস্মাৎ এমনতর কথায় অবাক হয় ফারা। পল্লব ছাপটায় অবুঝের ন্যায় হাসলো তাসফিন, সূক্ষ্ম সেই হাসি। হাত দেখাও। বলতে দেরি, দু হাত মেলে ধরতে দেরি হয়নি ফারার। এই দেখুন, মেহেদি দিয়েছি বিয়ের, আপনার নামের অক্ষর আছে, খুঁজে দেখুন। চঞ্চল ফারার অধরপানে দৃষ্টি তাসফিনের। কথাগুলো বলে স্থির হলো সে। অধর জুড়ে রয়েছে প্রাণবন্ত হাসিটুকু। হাতে হাত ছোঁয়ায় তাসফিন। খুব সূক্ষ্মভাবে খুঁজে বের করে নিজ নামের অক্ষরটি, প্রথম অক্ষরটি। আলগোছে ছুঁয়ে দেয় অধর দুটি। কম্পিত হয় ফারার সর্বাঙ্গ। মিসেস শেখ, আপনাকে আমি ব্যতীত অন্য কিছু দেওয়ার নেই। আপনাকে আমাকে দিতে হবে, মানতে হবে, সহ্য করতে হবে। হোক সেটা কঠিন, কিন্তু দিন শেষে আমি আপনার মাঝে সুখ খুঁজে নেব। আপনার কর্তব্য আমাকে আপনার সুখ থেকে সামান্য সুখটুকু দেওয়া, ঠিক আছে? তাসফিনের মোলায়েম কণ্ঠে শোনা কথাগুলো ভীষণভাবে ভালো লাগলো ফারার নিকটে। সে কথাগুলো কতটা বুঝতে পেরেছে তা সঠিক জানা নেই, তবে যতটা পেরেছে তাতেই খুশি। অর্থাৎ তার মাঝেই তাসফিনের সুখ লুটিয়ে রয়েছে। লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন শেখ, আপনার লজ্জা লাগে না? রাত বিরেতে আমার ঘরে এসেছেন আপনি। দুষ্টুমির ছলে আওড়ালো ফারা। কাঁধে মাথা হেলিয়ে দেয় তাসফিন, অসম্মতি জানায়। একটু লজ্জা লাগে না মিসেস তাসফিন শেখ? আপনার কাছে কিসের লজ্জা? সহসা হেসে ফেললো ফারা। আপনি আমাকে আপনি বললে হাসি পায়। ভ্রু উঁচিয়ে শুধায় তাসফিন। তাই? নাকটা কাল খালি রাখবে, ঠিক আছে? কাউকে কিচ্ছু বলাতে দেবে না। হাত চলে গেল নাকে ফারার। খালি রাখবে কেন? রুবেনা শেখ যে তাকে নাক ফুল দিল সেটা। ও মা, আপনার আম্মু তো আমাকে নাক ফুল দিল। ব্যথিত কণ্ঠে আর্তনাদ করে ফারা। আমারও মুখে তোমারও মুখ হয়। সরি, ভুল হয়ে গেছে। যা বললাম মনে থাকে জানো, নাকটা খালি রাখার দায়িত্ব তোমার। মহা বিপাকে পড়ল ফারা। এদিকে রুবেনা শেখ বলেছেন নিজ হাতে নাকফুল পরাবেন, এদিকে ওনার ছেলে বলছেন নাক খালি রাখতে। এখন ফারা কোথায় যাবে? উঠে বসলো তাসফিন। এগিয়ে গেল বিছানার দিকে। ফারা উঠে গেল সহসা। অবহেলায় পড়ে থাকা ফোনটা হাতে তুলে নিল তাসফিন। চলে গেল গ্যালারিতে। বউ বোধহয় গ্যালারিতে ছবি দেখছিল, তাই তো ফোন অন করা মাত্রই সেখানেই পেল। স্ক্রল করে নিচের দিকে যেতে একটু ছবিতে দৃষ্টি আটকায় তার। বউ সাজে সেলফি নিয়েছে। কি নিষ্পাপ চাহনি! বাচ্চা সুলভ ছাপ মুখশ্রী জুড়ে স্পষ্ট। তাকে দেখে নিজেকে সংযত করা বড্ড দায় তাসফিনের নিকটে। মুখ ফিরিয়ে এক পলক দেখে ফারাকে। এটা গতবারের ছবি, যখন আপনার জন্য বউ সেজেছিলাম। ভেবেছিলাম কখনো দেখা হলে মুখ ঝামটা দিয়ে বলবো, দেখুন মিস্টার, আমায় কেমন লাগে দেখতে, নায়িকা না? ফিচলে হাসে তাসফিন, আঙ্গুলের ভাঁজে ফের আঙ্গুল গোজে। না, আপনি নায়িকা নন, আপনি অভিনেত্রী। ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল ফারা। অভিনেত্রী আর নায়িকার মধ্যে পার্থক্য কোথায়? তাসফিন শেখ আর ফারার বিয়ের দিন সকাল থেকেই আকাশে মেঘ ঢাকা। নরম বাতাস বইছে, মাঝে মাঝে গুড়ি গুড়ি বৃষ্টিও ঝরছে। এই রোমান্টিক পরিবেশ যেন তাদের গল্পেরই একটা অংশ। ফারা জানালার পাশে দাঁড়িয়ে বৃষ্টি ছুঁয়ে দেখে আর মনে মনেই ভাবছে এতদিনের স্বপ্ন আজ সত্যিই হতে চলেছে। ফারা আজ স্বপ্নের মতো সাজে। সে পরেছে হালকা গোল্ডেন ও লালের এমব্রয়ডারি করা লেহেঙ্গা, যার উপরে গোল্ডেন জরির কাজ। গা ভর্তি গয়না, সবকিছু রুবেনা শেখ এবং আরিফা আহমেদের দেওয়া। তাসফিন পরেছে ক্লাসিক সাদা শেরওয়ানি, যার কলারে নীল অ্যাকসেন্ট আর চোখে এক অদ্ভুত উজ্জ্বলতা, যেন আজকের দিনের অপেক্ষায় ছিল চিরকাল। বন্ধুরা তার চারপাশে জড়ো হয়ে ঠাট্টা করছে। কিছুক্ষণের মধ্যেই তাদের বিয়ে। বৃষ্টি কমে এসেছে, চারপাশ সোনালি আলোয় ভরে যাচ্ছে। বৃষ্টির শব্দের মাঝেই কাজী সাহেব ধীর কণ্ঠে উচ্চারণ করলেন। ফারা হালকা কাঁপা কণ্ঠে বলল, কবুল। তাসফিনের চোখ আনন্দে চকচক করে উঠল। 3 বার কবুল উচ্চারিত হওয়ার পর দুই পরিবারের উল্লাস ধ্বনি মিলল বৃষ্টির রিনঝিনি শব্দের সাথে।
বিয়ে মানে হাজারো নতুন সম্পর্ক। ফারা কি পারবে সবগুলো সম্পর্ককে অটুট রাখতে? নূপুরের হাত ধরে রুমে এলো ফারা। এই তো কিছুক্ষণ পর তারা ফিরবে ঢাকার উদ্দেশ্যে। তার পূর্বেই একটুখানি রেস্টের প্রয়োজন ফারার। ছোটখাটো শরীরটার উপর দিয়ে বয়ে গেল ঝড়। বারান্দায় এসে দাঁড়ালো ফারা। আখিদয় ভরে উঠল অশ্রুকোনায়। চিরজানা সব কিছু ছেড়ে চলে যেতে হবে অচেনা জায়গায়। বুকটা ভারী হয়ে আসছে তার। নেত্রপল্লব কাঁপছে বারংবার। স্নেহাটাকে কে দেখবে? দুজন তো একসাথেই কলেজে যেত, এখন কি হবে মেয়েটার? কান্না করে দলা পাকিয়ে আসছে ফারার। ষষ্ঠ ইন্দ্রিয় সজাগ হলো ফারার। তরাত করে জ্বলে ওঠে মস্তিষ্ক। বারান্দার কাছে আরও একজন আছে, সাইফুল। চমকালো ফারা, এগিয়ে গেল সাইফুল। অপরাধী কণ্ঠেই বলল, ফারা, আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। আবারও দেখো, সেদিন রাতে যা হয়েছে সবটাই হুট করে। আমি নূপুরকে সারপ্রাইজ দিতে গিয়ে সত্যি খুব লজ্জিত। বিষয়টা আমাকে অনেকভাবে ভাবাচ্ছে। আমি তোমার কাছে ক্ষমা চাইছি ফারা। স্তম্ভের ন্যায় দাঁড়িয়ে আছে ফারা। সাইফুলের চোখে অনুশোচনা দেখতে পাচ্ছে সে। সাইফুল ফের বলল, দেখো, তুমি আমার ছোট বোনের মতো। আমি জেনে বুঝে তোমার কোনো ক্ষতি করব না। আর আজকের পর থেকে তো তুমি আমাদের সঙ্গে থাকবে। লম্বা নিঃশ্বাস ছাড়লো ফারা। মৃদু স্বরে বলল, এসব বলবেন না ভাইয়া, আমি তো ব্যাপারটা ভুলেই গিয়েছি। আমি বুঝতে পেরেছি আপনি ভুলবশত। আপনি এভাবে আর ক্ষমা চাইবেন না। বুক থেকে ভারী কিছু সরে গেল বোধ হয় সাইফুলের। তুমি তো জানো না আমি কতটা অনুশোচনায় ভুগছিলাম। অবশেষে মুক্তি পেলাম। মৃদু স্বরে ফের বলল ফারা, এই যে আপনি ছোট বোন বলেছেন, তাহলে কি করে ভাইয়াকে দোষারোপ করি বলুন তো? নিঃশব্দে হাসলো সাইফুল। হাত রাখলো ফারার মাথায়। ভালো থেকো সব সময়। ঝিরিঝিরি বৃষ্টি ফের শুরু হলো। বাতাসের তীব্রতা বাড়ছে। টুপটাপ টুপটাপ শব্দ হচ্ছে। বাইরে টিনের চালে চলাৎ ছলাৎ শব্দটি প্রগাঢ় হচ্ছে। জানালার পর্দা হালকা দুলছে। ঠান্ডা বাতাস ঘরের ভিতরে ছড়িয়ে দিচ্ছে বৃষ্টির গন্ধ। পাড়া জানলার পাশে দাঁড়িয়ে আছে, দু হাত গুটিয়ে রাখা। ঠান্ডা বাতাস গালে এসে লাগছে, কিন্তু শরীর হঠাৎ কেঁপে উঠল। কারণ ঠিক সেই মুহূর্তেই কারোর হাত ধীরে এসে ছুঁয়ে দিল ফারার হাতের পৃষ্ঠটা। ফারা শির দ্বারা বয়ে একটা শিহরণ বয়ে গেল। খুব হালকা একটা স্পর্শ, কিন্তু তাতে যেন একটা অদ্ভুত উষ্ণতা লুকিয়ে আছে। অন্ধকারে তাকানোর চেষ্টা করে। তার চোখ দেখতে পারছে না, কিন্তু অনুভব করতে পারছে সে খুব কাছেই আছে। তাসফিন ছুঁয়েছে তাকে। কিয়ৎক্ষণের মধ্যেই বেরিয়ে যাবে বাড়ির পথে। তবে একটুখানি তো বউকে ছোঁয়াই ফরজ। তাকে একটু হলেও ছুঁতে হবে তার পবিত্র বউটাকে। দেখতে হবে পবিত্র মুখখানা। অধিক দিনের অপেক্ষায় থাকা একটি সুপ্ত ইচ্ছারা জেঁকে বসেছে তার মস্তিষ্কে। তন্দিনে থাকা টুকটুকে লাল তিলটা বড় আঙ্গুলে ছুঁয়েছে তাসফিন। শিশারানি অনুভব। কাঁপছে ফারা। বুঝে এসেছে আকিদয়। চুমু খেলাম, সব কিন্তু হালাল। অপেক্ষা করলো কি তাসফিন ফারার উত্তরের বা সম্মতির? করেনি। তার অধর ছুঁয়েছে ফারার থুতনি। তিলক এঁকেছে চুম্বক। খামচে ধরেছে তাসফিনের শেরওয়ানি। ছাড়েনি তাসফিন। গভীর ভাবে ছুঁয়েছে তার থুতনি, তবে তা ক্ষণিকের জন্য। পরক্ষণেই ছাড়তে হলো। দরজার ঠকঠক শব্দ হলো। প্রাণ ফিরে পেল ফারা। নিঃশ্বাস নিচ্ছে পরপর। চোখ দুটো মিলতে গিয়েও থেমে যাচ্ছে সে। এবার তাকাবে কি করে তাসফিনের পানে? রাতের নীরবতায় গাড়িটা শহরের দিকে এগিয়ে চলেছে। চারপাশে আধো অন্ধকার। রাস্তার বাতিগুলো হলুদ আলো ছড়িয়ে দিচ্ছে। মাঝে মাঝে কিছু বাতি জ্বলছে, নিভছে। রাস্তার ধারে পুরনো ভবনগুলো ছায়া দীর্ঘ হয়ে পড়েছে, যেন রাতের আধারে তারা ফিসফিস করে কিছু বলছে। ফাঁকা রাস্তার পাশে ছোটখাটো দোকানগুলো অর্ধেক ঝাঁপ নামিয়ে রেখেছে। কিছু দোকানের সামনে আলো জ্বলছে, হয়তো শেষ মুহূর্তে কোনো ক্রেতার অপেক্ষায়। রাস্তার ধারে মাঝে মাঝে ফুটপাতে শুয়ে থাকা কিছু মানুষ গভীর ঘুমে তলিয়ে গেছে। তাদের পাশে একটি পথকুকুর নিশ্চিন্তেই গোল হয়ে শুয়ে আছে। দু তিনটে কুকুর হেঁটে চলে বেড়াচ্ছে আশেপাশে। দুটি খোলা চায়ের দোকানে FM রেডিওর গান বেজে আসছে গাড়ির জানলা দিয়ে। মৃদু হাওয়ায় শহরের ঘ্রাণ মিশে আছে পেট্রোল ধোয়া আর রাত জাগা শহরের একান্ত গোপনীয়তা। মাঝে মাঝে বিপরীত দিক থেকে আসা একটা দুইটো হেডলাইট জ্বালা গাড়ি দ্রুত চলে যাচ্ছে, আবার সব শান্ত হয়ে যাচ্ছে। বর্ষার একটি কাঁধে হাতে হাত মিলিয়ে চুপচাপ বসে আছে ফারা। বসে আছে বলে ভুল হবে, ঘুমিয়ে গেছে ফারা। মেয়েটা কেঁদেছে। বিদায়বেলা নিজের আপনজনদের জড়িয়ে ধরে প্রচুর কেঁদেছে। স্নেহাকে ছেড়ে আসতে চায় না ফারা। স্নেহাও ছাড়তে চায়নি একদম। তবে মেয়েদেরকে তো একদিন না একদিন পরের ঘরে যেতেই হবে। এটাই যে দুনিয়ার নিয়ম। দুটো গাড়ি নেওয়া হয়েছে। প্রথম গাড়িতে নূপুর, ঝুমুর, তাসফিন এবং ফারা।
তাসফিন চাইছিল নূপুর থাকুক ফারার সাথে, মেয়েটির সাপোর্টের প্রয়োজন, অথচ মেয়েটা তার হাত ছাড়েনি এক মুহূর্তের জন্য। তন্দ্রাকে কেটে গেল আকস্মিক। রাস্তার ধারে লাগানো সারি সারি ল্যাম্পপোস্টের আলো মুখে পড়েছে তার। চোখ কুচকে আলতোভাবে তাকানোর চেষ্টা করে, খামচে ধরে তাসফিনের শেরওয়ানির হাতটা। আদর পানে চাইল তাসফিন, বুঝতে চেষ্টা করলো ফারার অভিব্যক্তি। নাক মুখ কুচকে নিচ্ছে সে। কি প্রবলেম বলো সুখ, কি হয়েছে? বারংবার মুখ চেপে ধরছে ফারা। গাড়ি থামানোর ইশারা করে। তাসফিন তৎপর হয়ে গাড়ি থামাতে বলল। স্টপ দ্য কার। গাড়ি থামাতে হলো। তাসফিন ততষ্ট ভঙ্গিতে ফারাকে নিয়ে নিচে নেমে এলো। মেয়েটা অদূরে গিয়েও গড়গড় করে বমি করে দিল। তাসফিন নাক ছিটকালো না, দ্রুত পায়ে এগিয়ে গিয়ে পানির বোতল নিল নূপুরের হাত থেকে। ফির এগিয়ে সে মুখে পানির ঝাপটা দেয় ফারা। ভালো করে কুলি করে নেয় ফারা। এত লম্বা জার্নি সে আগে করেনি, শরীর যে সায় দেয় না তার। হঠাৎ করেই অনুভব হলো শরীরের তীব্র উষ্ণতা। বুঝতে বাকি নেই তার জ্বর এসেছে। জ্বরদগ্ধ শরীরটা সায় দিল না একটুখানি হাঁটার। হাড়ের গিটে গিটে ব্যথা অনুভব করছে। শরীরটা ভীষণ দুর্বল। রাতের প্রথম প্রহর, আলোয় আলোকিত হয়ে উঠেছে ডুপ্লেক্স বাড়িটা। গেটের কাছে লাইটগুলো জ্বলছে। বাড়ির নতুন বউ অসুস্থ। আত্মীয় স্বজনদের মুখে মুখে অনেক কথা। হঠাৎ করে মেয়েটা অসুস্থ হলো কেন? অনেকেই নতুন বউকে দেখতে যেতে পারলেন না। যতটা দেখেছেন তাতে কারোরই মন ভরেনি। খাওয়ার পর্ব শেষ করে বাড়ির পথে রওনা দেয় অতিথিরা। আপাতত তাসফিন শেখ চায় না তার অসুস্থ বউকে কেউ বিরক্ত করুক। নিকোষ কালো আধারে ঢাকা পড়েছে পৃথিবী। পাল্লা দিয়ে ঘড়ির কাঁটা এগিয়ে চলেছে। ঘরটা নিস্তব্ধ, নিস্পন্দন। চারিদিকে নিকোষ কালো আধার। জানালার বাইরে ঝুলে থাকা পুরনো পর্দাটা বাতাসের ঝাপটায় একটু নড়ে ওঠে, কিন্তু আলো ঢোকার উপায় নেই। ঘরের করে রাখা ছোট্ট বিছানা, শুয়ে আছে এক অসুস্থ ফারা। নিস্তেজ শরীরটা ভারী লাগছে, যেন কোনো শক্তি অবশিষ্ট নেই। শ্বাস নিতে কষ্ট হচ্ছে। কপাল জুড়ে ছোট ছোট ঘামবিন্দু জমেছে। একা, নিঃসঙ্গ, চারপাশে নীরবতা তাকে আরো গুমট করে তুলেছে। হঠাৎ দূর থেকে একটা শব্দ ভেসে আসে। হয়তো বাতাসের ধাক্কায় জানালার কাঁচ কেঁপে উঠেছে, নাকি অন্য কিছু। মেয়েটা সামান্য নড়ে ওঠে। দুর্বল হাতে কিছু খুঁজতে চায়, কিন্তু শক্তি নেই। ধীরে ধীরে চোখ দুটো ক্লান্তিতে বুঝে আসে, যেন এই গভীর আধারে মিশে যেতে চায়। থাই গ্লাসটা কেমন ঝাপসা ঠেকছে তার নিকটে। খট করেই দরজা খুলে ভিতরে প্রবেশ করলো এক অবয়ব। ফারাকি তাকে চেনে, জানা নেই তার। লোকটা ডার্ক চকলেটের রং। আলমারি হতে নিজের টাওয়াল এবং যাবতীয় জিনিস নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। ফ্রেশ হয়ে বেরিয়ে এলো। রুম অন্ধকারে ডুবে আছে। নিছকই আলো জ্বালানোর প্রয়োজন বোধ করেনি তাসফিন। এগিয়ে গেল বিছানার দিকে। তুলতুলে নরম শরীরটা নিস্তেজ হয়ে বিছানায় পড়ে আছে। আধো আধো চোখ দেখায় প্রয়োগ চালিয়ে যাচ্ছে, ব্যর্থ হচ্ছে। হাতে হাতে স্পর্শ করে উষ্ণতা অনুভব করার চেষ্টা করে তাসফিন। বন্ধ ঘরের মধ্যে আজ প্রথম তারা দুইজন। কাঙ্ক্ষিত রমণীকে পেয়ে ভিতরে ভিতরে প্রবল উত্তেজনায় কাঁপছে তাসফিন। ধীর গতিতে পাতলা কাঁথা টেনে ঢেকে দিল ফারাকে। ঘুম প্রয়োজন মেটার। নূপুর নিজ দায়িত্বে ওষুধ খাইয়ে গেছে তাকে। আকস্মিক খোক করে কেসে উঠল সে। বুকে ব্যথা হচ্ছে তার। শীত করছে প্রবলভাবে। ডান দিকে ঘুরে টেনে ধরে তাসফিনকে। ক্ষণিকের জন্য থমকায় তাসফিন। হৃদয় স্পন্দন প্রবল বেগে ছুটে চলেছে। পুরুষ পিঠে মেয়েটি মোলায়েম স্পর্শ কেঁপে উঠল তাসফিনের বক্ষস্থল। ফারা? ভোরের মধ্যেই জবাব দেয় ফারা। বুকের সাথে লেপ্টে আছে ফারা নামক যুবতী। গাল নাক ঠেকেছে মুখ বরাবর। ক্ষণে ক্ষণে নিঃশ্বাসের ঘনত্ব বাড়ছে। কাঠপুতুলের ন্যায় চুপচাপ বসে আছে তাসফিন। তার শক্তপোক্ত প্রাণীর সহিত মিশে রয়েছে আরও একটি পবিত্র প্রাণ, যে কিনা তার বউ, অতি আদরের বউ। আলগোছে ছুঁয়ে দিল তার কপল, চুম্বন এঁকে দিল ললাটে। আই সরি সুখ, আমি তোমার জ্বর বাঁধিয়ে দিলাম। ফারা শুনল কিনা তা জানা নেই, তবে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে তাসফিনকে। সকালটা যেন স্নিগ্ধতার এক অপূর্ব প্রদর্শনী। বাতাসে এক ধরনের মিষ্টি গন্ধ, ঠান্ডা, যেন রাতের শিশির এখনো লতা পাতায় আলুত্বভাবে লেগে আছে। আকাশটা হালকা নীল, কোথাও কোথাও তুলোর মতো সাদা মেঘ ভাসছে। সূর্যের আলো ধীরে ধীরে চারপাশে ছড়িয়ে পড়েছে। এক সোনালি আভা সবকিছুকেই ঘিরে ধরেছে। গাছের পাতায় আলোর ঝিলিক, যেন হাজার ছোট ছোট হীরার টুকরো খেলা করছে। পাখিরা একে একে ডানা মেলে দিয়েছে। তাদের কাকলি চারিদিকে ছড়িয়ে পড়েছে। হালকা শীতল বাতাস গায়ে এসে লাগছে, আর তার সাথে রোদের উষ্ণতা এক অদ্ভুত সমন্বয় তৈরি করেছে। বাগানের ঘাসে এখনো শিশিরের কণা, রোদ তার উপরে পড়তেই সেগুলো মুক্তোর মতো ঝলমল করে উঠছে। এমন এক সকাল যেন মনকে প্রশান্ত করে দেয়, সব ক্লান্তি ভুলিয়ে নতুন আশার আলো ছড়িয়ে দেয় হৃদয়ের কোণে কোণে। আলমারি ভেঙে ঘুম থেকে উঠল ফারা। আশেপাশে দৃষ্টি বুলিয়ে নিজের পরিচিত
কামরা দেখতে না পেয়ে ঘাবড়ে গেল সে। ভালো করে ঘুমের রেশ কাটিয়ে উঠতেই বুঝতে পারল সে আপাতত শেখ মঞ্জিলেই রয়েছে। পাশে অপ্রত্যাশিত পুরুষকে দেখে আরেক দফা চমকে ওঠে। উদম গায়ে পাতলা কাঁথা টেনে শুয়ে আছে বিবস্ত্র যুবক। লজ্জায় কুকড়ে যায় ফারা। এই পুরুষকে দেখা মাত্রই চঞ্চল্য ভাবটা নিমিষেই হারিয়ে যায় দূর অজানায়। সুখ, বুকে এসো, বুক খালি খালি লাগছে। আকস্মাৎ এমনতর কথায় চমকায় ওঠে ফারা। তাসফিন অপেক্ষা করতে পারল না, হাত টেনে প্রিয়তমাকে বুকে টেনে নেয়, কাঁথা টেনে দিল গলা পর্যন্ত, দু হাতে জড়িয়ে ধরে আসতে পেষ্টে। পুরো রাত এইভাবে ছিলে? লজ্জায় উষ্ঠদয় কিঞ্চিত ফাঁক হয়ে এলো ফারার। ছিছি লেফটেন্যান্ট সাহেব, আপনি এরকম ভাবে খালি গায়ে একজন মেয়েকে জড়িয়ে ধরেছেন, লজ্জা করে না আপনার? শব্দবিহীন হাসল তাসফিন, নাক ঘষে ফারার গলায়। শিশিরানি করছে ফারার সর্বাঙ্গে। দেখি জ্বর কমেছে? হাত দিয়ে কপাল চেক করে তাসফিন। না, জ্বরটা নেই, কাল রাতেই সে জেগেছে। মধ্যরাতে জ্বর বেড়েছে ফারার। বাড়ির কাউকে ডাকেনি তাসফিন। বিয়ের এই ঝামেলা সবাই নিশ্চয়ই ক্লান্ত হয়ে ঘুমিয়েছে। তাসফিন নিজ দায়িত্বে নিজ বইয়ের দেখাশোনা করেছে, জলপট্টি দিয়েছে। অবশেষে ভোরের দিকে জ্বর ছেড়েছে তার। উঠে বসলো তাসফিন, থাই গ্লাসটা ভেদ করে স্বচ্ছ আকাশের দিকে দৃষ্টি ফেলল। ভাবুক হলো সেই। পরিবর্তন হলো মুখের ভাবভঙ্গি। ফারা উঠল তৎক্ষণাৎ। গায়ে কালকের জড়ানো লেহেঙ্গাটা আছে। তাসফিন কি তার গয়না খুলে দিয়েছে? রুমে চোখ বলিয়ে দেখলো ড্রেসিং টেবিলের উপরে রাখা সবগুলো গয়না। আলমারিতে শাড়ি আছে, ফ্রেশ হয়ে এসো, জরুরি কথা আছে। কণ্ঠস্বর গম্ভীর। ফারা আশ্চর্যের ন্যায় তাকালো তাসফিনের পানে। ফারা কিছু জিজ্ঞেস করার সাহস পেল না। চুপচাপ বাধ্য মেয়ের মতো আলমারি থেকে মেরুন রঙের শাড়ি আর হাতা লম্বা ব্লাউজটা নিয়ে ওয়াশরুমে চলে গেল। তাসফিন চটজলদি ল্যাপটপ নিয়ে বসলো। নাইমের ইমেলগুলো চেক করতে হবে। অনেকগুলো ইমেল এসেছে তার। একে একে সবগুলো চেক করলো সে। চেহারায় ফুটে উঠেছে স্পষ্ট গম্ভীর্য ভাবটা। সূক্ষ্ম দৃষ্টি ফেললো চারপাশে। খুব মনোযোগ সহকারে কিছু একটা ভাবলো সে। খট করে শব্দ হয়। ওয়াশরুম থেকে বেরিয়ে এলো ফারা। ল্যাপটপের শাটারটা বন্ধ করে উঠে দাঁড়ালো তাসফিন। শোনো, আজকে ফার্স্ট, আজকেই লাস্ট। এরপর আর আমি এক কথা রিপিট করব না। প্রথমত, তুমি আমার ওয়াইফ মানে অবশ্যই বুঝো, এখন থেকে আমার সব দায়িত্ব তোমার উপর বর্তায়। আমি কিন্তু এক চুল পরিমাণ ছাড় দেওয়ার মানুষ নেই। আমার সব দায়িত্ব এখন থেকে তোমার। আমার ছোট থেকে ছোট কাজ এখন থেকে তোমাকে দেখতে হবে। এবং কি, আমি এক গ্লাস পানিও ঠেলে খেতে পারবো না, কারণ তুমি আছো। আমার ড্রেসিং থেকে শুরু করে আমাকে গোছানোর দায়িত্বটা আজকে থেকে আজ থেকে তোমাকে দিলাম। এখন তুমি ছোট বলেছে ছাড় পাবে তেমনটা নয়, তোমাকে শিখতে হবে। দিন শেষে আমি তোমার মাঝে আমার সুখ খুঁজবো, আর সেই আমার প্রাপ্য সুখটুকু দিতে হবে। আমি যখন ডাকবো ঠিক তখনই আসতে হবে, একটুও লেট করতে পারবে না। আমার কথার সারমর্ম একটাই, সম্পূর্ণ আমাকে সামলাতে হবে তোমাকে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? দুপুরবেলা আকাশ থাকে একদম নীল, যেন বিশাল এক স্বচ্ছ ক্যানভাস। সূর্যের সোনালি আলো চারপাশকে উজ্জ্বল করে তোলে। গাছের পাতাগুলো চকচক করে ওঠে রোদের ছোঁয়ায়। হালকা বাতাস মাঝে মাঝেই বয়ে যাচ্ছে। গাছের ডালে পাতাগুলো মৃদু তুলছে সমান তালে। ঘাসের উপরে সূর্যের আলো পড়ে চকচক করে, আর ফুলগুলো যেন আরো বেশি রঙিন হয়ে ওঠে। পাখিরা দুপুরে নীরবতা ভেঙে কখনো সখনো ডাক দেয়। মাঝে মাঝে কোনো চিল উঁচু আকাশে ডানা মেলে উঠতে থাকে। নিজেকে বড্ড অসহায় লাগছে ফারার। তাসফিনের ব্যবহারগুলো কষ্ট দিচ্ছে তাকে। বক্ষদেশের পীড়ায় নাজুক অবস্থার মেয়েটার। আগে পুট ভরে ওঠে ঘনে ঘনে। আজ তাদের রিসেপশনের অনুষ্ঠান ছিল, অথচ তা হচ্ছে না। বিয়ে বাড়ি আকস্মিকই শান্ত হয়ে গেছে। শত বিয়ে করা নববধূকে রেখে ক্যাম্পে ফিরে যাচ্ছে। নিঃশ্বাস ভারী হয়ে আসছে ফারার। কিশোরী মনটা ভেঙে গেল স্বচ্ছ কাচের ন্যায়। টুকরো টুকরো হলো হৃদয়। এ কেমন প্রেম! না, প্রেম হওয়ার পূর্বেই তো সবকিছু এলোমেলো হয়ে গেল। শুভ্ররঙা পুরুষটিকে দেখে চমকায় ফারা। তাসফিন শেখ এগিয়ে আসছে। তার প্রতিটি পদক্ষেপ দৃঢ়, আত্মবিশ্বাসী। সূর্যের আলোয় তার সাদা নেভি ইউনিফর্ম ঝলমল করছে। সাদা নিখুঁত ইস্ত্রি করা শার্ট, কাঁধে 3টি সোনালি স্টাইপ, লেফটেন্যান্ট কমান্ডারের পরিচয়। বাঁ পাশে নেভির এমব্লেম, বুকের ওপরে চকচকে নাম ফলক তাসফিন শেখ। গাঢ় নীল ট্রাউজার আর তার সুঠাম কাঠামোর মধ্যে মিশে গেছে তা। কোমরে সোনালি ব্যাকল সহ কালো বেল্ট, শক্তপোক্তভাবে বাঁধা। তার মাথায় সাদা পিক ক্যাপ, সামনে উজ্জ্বল গোল্ডের অ্যাঙ্কর এমব্লেম।
সূর্যের আলোয় যেন আরও দীপ্তিমান হয়ে উঠেছে। হাতে কালো গ্লাভস নেই, তবে আঙুলগুলো আলগোছে মুষ্টিবদ্ধ। কালো পলিশ করা চামড়ার জুতা তার প্রতিটি পা ফেলার একটা নিয়ন্ত্রিত গম্ভীর্য এনে দিয়েছে। সে সামনে আসছে, ঠোঁটে এক চিলতে আত্মবিশ্বাসী হাসি, চোখে সূর্যের গভীরতার মতো প্রশান্তি, যেন এই মানুষটা ঝড়ের মাঝেও নৌযানের মতো স্থির। স্থির নেত্রে পল্লব ঝাপটায় ফারা একবার দুবার, অতঃপর বার কয়েক নির্লিপ্ত ভঙ্গিতে তাকায় রয়। এই পুরুষকে এই পোশাকে সে আগে দেখেনি, তবে এখানে আসার পর তার অনেকগুলো ছবি দেখেছে সে। সুন্দর সুশীল পুরুষ, তার সুদর্শন বললেও ভুল হবে, তার থেকেও হয়তো সুন্দর। কি সুন্দর আপনি! মুখ ফসকে বলেই দিল ফারা। মুচকি হাসলো তাসফিন, এগিয়ে এসে হাতের আজলাই তুলে নিল ফারার আদরখানি, উষ্ণ ছোঁয়া এঁকে দেয় ললাটে। আবেশে আঁখি বুঝে ফারা। খানিক আগেও যে রমণী রেগেছিল গলে গেছে বরফের ন্যায়।